হ্যালো স্টুডেন্টস, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সদ্য শেষ হয়েছে। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। তো ফার্স্ট সেমিস্টার আশা করি সবারই ভালো হয়েছে, যে যেখানেই পড়েছো যেভাবেই পড়েছো আশা করি সবাই ভালো পরীক্ষা হয়েছে। এবং যাদের একটু হলেও খারাপ হয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের জন্য এখনও অনেকগুলো সেমিস্টার, অনেকগুলো মিন্স থার্ড ইয়ার পর্যন্ত তো রয়েছেই। তাছাড়াও তোমরা আশা করি জানো তো তোমাদের সিস্টেমে যদি 75% মার্কস থাকে তো সেক্ষেত্রে তোমরা ফোর্থ ইয়ারও অনার্স কন্টিনিউ করতে পারবে উইথ রিসার্চ। সো তোমাদের এখনও অনেকটাই স্কোপ রয়েছে ভালো নাম্বার তোলার, ভালো সিজিপিএ তোলার। তো সেই যে স্কোপটা রয়েছে তার স্টার্টিং কিন্তু ফার্স্ট সেমিস্টারের পর থেকে এই সেকেন্ড সেমিস্টারই শুরু। তো ফার্স্ট সেমিস্টারে যেরকম ভালোই হোক বা খারাপই হোক, যেভাবেই যা হয়েছে, সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু আমাদের ভালো করে পড়াশোনাটা শুরু করতে হবে, একদম ফার্স্ট টু লাস্ট। এটা কিন্তু কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ব্যাপার নয় যে পরীক্ষার পর কিছুদিন ছুটি পাবো, কিংবা কেউ কেউ ভাবে যে রেজাল্টের পর পড়াশোনা শুরু করবো, সেরকম কিন্তু একদমই সেমিস্টার সিস্টেমে আমাদের ব্যাপারটা নয়। ঠিক আছে, তোমরা যেহেতু ফার্স্ট মানে তোমাদের 11-12টা ওল্ড সিলেবাসে কমপ্লিট করে এসছো, ফলে সেমিস্টার সিস্টেমে কিন্তু এটা তোমাদের প্রথম। এখন যারা নতুন 11-12 করছে তাদের জন্য কিন্তু সেমিস্টার সিস্টেমটা অলরেডি একটু হ্যাবিচুয়েট হয়ে থাকছে গ্র্যাজুয়েশনে ঢোকার আগেই। ওকে, তো সেক্ষেত্রে তারা খুব ভালো করে জানে যে সেমিস্টার সিস্টেম একটা সেমিস্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরেরটার পড়া শুরু করে দিতে হবে কোনো রকম, উইদাউট ওয়েস্টিং এনি টাইম। সো আমরা সেকেন্ড সেমিস্টারে তাহলে পড়া শুরু করে দেবো, কিন্তু সেটা পড়া শুরু করার আগে কীভাবে পড়বো, সেকেন্ড সেমিস্টারে কী কী আছে, কোন জায়গা থেকে কতটা নাম্বার ক্যারি করছে, ওয়েটেজ কত প্রত্যেকটা চ্যাপ্টারের, ঠিক আছে, এবং কোন জায়গাটা ভালো করে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, কোন জায়গাটা একটু কম গুরুত্ব দিয়ে পড়বো, কিংবা কম খাটনিতে স্মার্ট স্টাডির মাধ্যমে কী করে আমরা অল্প খাটনিতে অল্প পড়ে, বা প্র্যাকটিস আমাদের করতেই হবে। অল্প পড়া মানে কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে সেটা কোনো ব্যাপার নয়, সেটা হলে হবে না। প্র্যাকটিস আমরা করবো, কারণ এটা কোনো জাতা অনার্স নয়, এটা ম্যাথামেটিক্স অনার্স, যেটাকে ছোটোবেলা থেকে বেশিরভাগ স্টুডেন্টস ভয় পেয়ে থাকে, সেটাতে কিন্তু তোমরা অনার্স নিয়ে পড়ছো। ফলত তাতে তো নিশ্চয়ই টাইম লাগবেই, প্র্যাকটিসও দরকার, প্রচুর খাটনি দরকার। কিন্তু তাও আমরা কী করে স্মার্ট স্টাডির মাধ্যমে কোন কোন চ্যাপ্টারের উপর বেশি গুরুত্ব দিয়ে কিভাবে পড়ে আমরা ভালো মার্কস তুলতে পারবো, সেই ডিটেলস আলোচনা কিন্তু আমি আজকে এই ভিডিওতে করব। এই ভিডিওটা আগেই বলে রাখি, কোনো পড়াশুনোর মানে কোনো টপিক রিলেটেড ভিডিও নয়, এটা কিভাবে পড়বো তার একটা রোড ম্যাপ টাইপের ভিডিও আমি বানাচ্ছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্সে কী কী আছে। তো তোমাদের এক্সট্রা অনেক পেপার থাকে, আইডিসি থাকে বা অন্যান্য পেপার থাকে, সেগুলো নিয়ে আমার কোনো বলার কথা নয়, বা আমি বলবো না। আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে তোমাদের কোর পেপার, অর্থাৎ অনার্স পেপার, অর্থাৎ ম্যাথামেটিক্স নিয়ে বলছি। তো ম্যাথামেটিক্সে তোমাদের মেইন যে পেপার কোর কোর্স 1টা হয়ে গেছে, সিসি 1টা হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে। নাও উই হ্যাভ টু স্টাডি সিসি 2, দ্যাট ইজ কোর কোর্স 2। ঠিক আছে, সিসি 1-এর মধ্যে ছিল হচ্ছে 3টে পোর্শন। একটা হলো ক্যালকুলাস ফার্স্ট ইউনিটে, সেকেন্ড ইউনিটে ছিল হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, সেখানে 2D অ্যান্ড 3D মিক্সড আপ করে ছিল, অ্যান্ড লাস্টলি ছিল হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা এবং ভেক্টর ক্যালকুলাসেরও পোর্শন সেখানে ছিল, ডেরিভেটিভের এবং ইন্টিগ্রেশনের। তো এইবার যেটা আমরা করব, CC2 কমপ্লিটলি বেসড অন ডিফারেন্ট টাইপস অফ অ্যালজেব্রা। এখানে কি কি টাইপের অ্যালজেব্রা পড়তে হবে? 3টে টাইপের অ্যালজেব্রা পড়তে হবে, যেটা একদম বেস ম্যাথামেটিক্সের অ্যালজেব্রার বেস বলতে পারি। সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, যেটা আমরা প্রিভিয়াসলি পড়ে এসেছি। তারপর হচ্ছে 11-12 যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে মেনলি ক্লাসিক্যাল অ্যালজেব্রা, নেক্সট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, নেক্সট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। আমি একটু 11-12-এর সঙ্গে কন্টিনিউশন দিয়ে আমি বলছি। 11-12-এ থাকতে আমরা যে অ্যালজেব্রাগুলো পড়েছিলাম, কখনো কখনো পড়েছিলাম কমপ্লেক্স নাম্বার, তারপর পড়েছি কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপর ইনইকুয়ালিটি, এরকম টাইপের যে, তারপর এপিজিপি,
ঠিক আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন, তারপর বাইনোমিয়াল থিওরেম। এই ধরনের যে অ্যালজেব্রাগুলো পড়েছি এগুলো ছিল হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল অ্যালজেব্রার আন্ডারে। এগুলো হচ্ছে আমাদের কাছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অর্থাৎ যেটা প্রথাগত চলে আসছে প্রথম থেকেই। ঠিক আছে, তারপর আমরা ক্লাস 12-এ উঠে প্রথম দিকে, এবং ক্লাস 11-এও ছিল, সেটা হচ্ছে রিলেশন, সেট, রিলেশন, ম্যাপিং। ক্লাস 11-এ ছিল হচ্ছে সেট, তারপর 12-এ ছিল হচ্ছে রিলেশন ম্যাপিং। যদিও রিলেশন ম্যাপিংয়ের কিছুটা অংশ 11-এও ছিল, সেগুলো নিয়ে আমি জাস্ট কী পড়েছিলাম সেটা একটু বলি। তারপর বাইনারি কম্পোজিশন, আমি সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে যাওয়ার আগে এগুলো একটু এই কারণেই বলছি যাতে করে একদম নতুন কিছু পড়তে হবে এরকম কোনো ব্যাপার যাতে না লাগে। আমরা কিন্তু অলরেডি 11-12-এ সেমিস্টার 2-তে যা পড়ব সেটার ঝলক আমরা দেখেইছি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে পড়বে। আমি 3 রকম অ্যালজেব্রার কথা বললাম, একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যান্ড লাস্টলি লিনিয়ার অ্যালজেব্রা। তাহলে এগুলো আমরা 11-12-এ পড়েছি। ঠিক আছে, তাহলে ক্লাসিক্যাল অ্যালজেব্রারও কিছু পোর্শন আমরা 11-12-এ পড়েছি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাও কিন্তু 11-12-এ শুরু হয়ে গেছে অলরেডি আমাদের পড়া। আর লাস্ট আর একটা টাইপের অ্যালজেব্রা, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, যেটাও কিন্তু আমরা 11-12-এ পড়েছি। তার বেসটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। This is nothing but a tools of linear algebra. লিনিয়ার অ্যালজেব্রা করতে যা দরকার তার কিন্তু ম্যাথামেটিক্যাল টুলস হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস হচ্ছে দুটো এলিমেন্টারি জিনিস। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রার সেখান থেকে লিনিয়ার অ্যালজেব্রার অ্যাকচুয়ালি শুরু। তারপর আস্তে আস্তে ভেক্টর স্পেস থাকবে, ভেক্টর স্পেস থেকে বিভিন্ন ধরনের জিনিস পড়তে হবে, লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, বেসিস, ডাইমেনশন, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, লিনিয়ার ট্রান্সফরমেশন, তারপর লিনিয়ার ফাংশনাল, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এগুলো থেকে শুরু করে ইনার প্রোডাক্ট স্পেস, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে শুরু করে যাবতীয় সব লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে রয়েছে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লিনিয়ার অ্যালজেব্রাটা CC2-তে সবচেয়ে বেশি ভালো লাগবে। ঠিক আছে, তো এইগুলো ছিল আমাদের 11-12-এর সিলেবাসে অ্যালজেব্রার মধ্যে। ঠিক আছে, আরও ছিল পারমুটেশন, কম্বিনেশন, এই সমস্ত ছিল, কিন্তু সেগুলো আর বলছি না। তো এগুলো ছিল, তো এগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদের অলরেডি 3 রকম অ্যালজেব্রার সূচনা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটুকুনি আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে অ্যালজেব্রাগুলো বা সেকেন্ড সেমিস্টারে যে সিরিজগুলো আমরা পড়ব সেটা একেবারে সম্পূর্ণ আমাদের কাছে অজানা বা নতুন কোনো কিছু জিনিস নয়, বরং যা আমরা 11-12-এ পড়েছি সেটারই কন্টিনিউয়েশন জাস্ট, অর্থাৎ সেটারই আরও ডিটেলস আলোচনা, ডিটেলস ডিসকাশন সেখানে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কটা অ্যালজেব্রা এখানে আমাদের পড়তে হবে। একটা হচ্ছে, তাহলে এখানে একটু লিখে রাখি, syllabus of math major or minor এরও একই সিলেবাস, শুধুমাত্র কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু সহজ হয়। ঠিক আছে, অর্থাৎ ম্যাথামেটিক্স মেজরে যে কোয়েশ্চেন প্যাটার্নটা থাকবে তার থেকে একটু সহজ হবে। তো সিলেবাস অফ ম্যাথ মেজর or minor semester 2 CC2 core course 2। তাহলে সেখানে আমাদের কি পড়তে হচ্ছে? CC2 is fully based on algebra portion। সেখানে কি অ্যালজেব্রা আমাদের পড়তে হচ্ছে?
ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়তে হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়তে হচ্ছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা। ক্লাসিক কি ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যেটাকে অনেকে মডার্ন অ্যালজেব্রাও বলে থাকে, আর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তাহলে এবার আমরা দেখব যে এখান থেকে কী কী চ্যাপ্টার থাকছে। আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রায় যেমন ক্লাস 11-12 প্রচুর কিছু পড়েছি। ওই যে সেই কমপ্লেক্স নাম্বার পড়েছি, কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছি, মানে কমপ্লেক্স নাম্বারের সাথে কমপ্লেক্স রুট বের করার, তারপর ইনইকুয়ালিটিস পড়েছি, তারপরে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পড়েছি, তারপর সেখানে বিভিন্ন রকমের পারমুটেশন, কম্বিনেশন এই সমস্ত ছিল, বাইনোমিয়াল থিওরেম ছিল, এপিজি, পিএইচপি এই সমস্ত ছিল। কিন্তু এখন আমাদের জাস্ট ক্লাসিক্যাল অ্যালজেব্রায় 3টে জিনিস পড়তে হবে, 3টে চ্যাপ্টার পড়তে হবে, যার মধ্যে নামগুলো শুনলেই মনে হবে তো আমরা পড়েছি। একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, একটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, একটা হচ্ছে ইনইকুয়ালিটিস। তাহলে কী কী পড়তে হবে? এক হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেটা অলরেডি আমরা পড়েছি, কিন্তু অবশ্যই যা পড়েছি সেটা নিশ্চয়ই থাকবে না, তাহলে আর এখানে অ্যাড করতো না। যদি ওখানে সব পড়া হয়ে যেত, আমাদের অবশ্যই ওখানে সবটা কমপ্লেক্স নাম্বারের পড়া হয়নি। তাহলে কি পড়তে হচ্ছে? কমপ্লেক্স নাম্বারস। নেক্সট কি পড়তে হবে? নেক্সট পড়তে হবে থিওরি অফ ইকুয়েশন, থিওরি অফ ইকুয়েশন। আর লাস্ট কি পড়তে হবে? ইনইকুয়ালিটিস, ইনইকুয়ালিটিস। ওকে, এইবার এখানে যেটা তাহলে নতুনত্ব কি, 3টে চ্যাপ্টারই মোটামুটি আমরা ওখানে পড়েছি। ওখানেও অসমীকরণ ছিল, ওখানেও ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ ছিল, ওখানেও কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি ছিল। তার এখানে যে নতুনত্ব কী পড়তে হবে? কমপ্লেক্স, যেমন যদি বলি কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারটাতে, কমপ্লেক্স নাম্বারে থাকতে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম হচ্ছে সেখানকার কমপ্লেক্স নাম্বার দেখতে কীরকম হয়, A+IB প্যাটার্নে। কমপ্লেক্স নাম্বারের মডুলাস কী করে বার করতে হয়, আর্গুমেন্ট কী করে বার করতে হয়, মোটামুটি এই সমস্ত করতে করতেই পুরো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু এখন আমাদের যেটা জানতে হবে, ওখানে কী জানতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল বার করতে হয় কী করে, তারপর কমপ্লেক্স নাম্বারের লগারিদম কী করে করতে হয়, কমপ্লেক্স নাম্বারের ট্রিগোনোমেট্রি রয়েছে সেগুলো আমাদের করতে হবে, এই সমস্ত কিন্তু করতে হবে। আর মোস্ট অফ দি ইম্পর্টেন্ট পোর্শন অ্যান্ড ফার্স্ট পার্ট হচ্ছে ডি ময়েভার্স থিওরেম। কমপ্লেক্স নাম্বারের ডি ময়েভার্স থিওরেম যারা জয়েন্টের জন্য প্রিপারেশন নিয়েছিল তাদের ক্ষেত্রে করতে হয়েছে, কিন্তু বোর্ডের সিলেবাসে সেটা আমাদের থাকতো না, ঠিক আছে? এইচএস লেভেলে বোর্ডের সিলেবাসে থাকতো না, কিন্তু তোর ডি ময়েভার্স থিওরেম দিয়ে কিন্তু জয়েন্টের বা বিভিন্ন এন্ট্রান্স এক্সামের কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন খুব সহজে সলভ হয়ে যেত। তো সেই ডি ময়েভার্স থিওরেম এখানে আমাদের থাকছে। আর কি থাকছে? ডি ময়েভার্স থিওরেম বললাম, কমপ্লেক্স লগারিদম বললাম, এক্সপোনেনশিয়াল বললাম, তারপরে ট্রিগোনোমেট্রিতে করতে গিয়ে আমরা দেখবো যে ক্যাপিটাল সাইন, স্মল সাইন দুটো ডিফারেন্ট জিনিস। আমরা ক্লাস 10-এ যখন ট্রিগোনোমেট্রি করেছি সেক্ষেত্রে আমরা কী করতাম, কেউ স্মল সাইন লিখে দিত, কেউ ক্যাপিটাল সাইন লিখে দিত, কেউ কিছু বলতো না কোনো টিচাররা। কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস, একটা জেনারেল ভ্যালু, একটা স্পেসিফিক ভ্যালু, ঠিক আছে? একটা প্রিন্সিপাল ভ্যালু, একটা জেনারেল ভ্যালু। তো সেটা শুধুমাত্র কমপ্লেক্স সাইন কজের ক্ষেত্রে নয়, সেটা আর্গুমেন্টের ক্ষেত্রেও প্রিন্সিপাল আর্গুমেন্ট, জেনারেল আর্গুমেন্ট রয়েছে। তারপর লগারিদমের ক্ষেত্রেও তাই রয়েছে, স্মল লগ এবং ক্যাপিটাল লগ দুটো জিনিস আলাদা। তো এরকম ডিটেলস আলোচনা আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যেই করব। খুব ভালো একটা চ্যাপ্টার এটা, ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে। তারপর থিওরি অফ ইকুয়েশন। এবার থিওরি অফ ইকুয়েশন আমরা ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন করেছি, তারপর সেখানে শুধুমাত্র রিয়েল রুটগুলো বেরোতো দ্বিঘাত সমীকরণের। তারপর যখন ক্লাস 11-এ কমপ্লেক্স নাম্বার শিখলাম, অর্থাৎ জটিল সংখ্যা শিখলাম, সেখানে কাল্পনিক রুট বা ইমাজিনারি রুটস বা কমপ্লেক্স রুটসগুলোও বেরোতো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। কিন্তু এখানে শুধুমাত্র দ্বিঘাত বা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে নয়, এখানে কিউবিক ইকুয়েশনও থাকবে, বাই কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ অর্ডার 4 জাতীয় ইকুয়েশনও থাকবে,
ঠিক আছে। ওখানে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করবার জন্য কী কী জানতাম, একদম বেসিক লেভেলে জানতাম হচ্ছে তোর ফ্যাক্টরাইজেশন করে কী করে সলভ করতাম, মিডল টার্ম ফ্যাক্টর করে। তারপরে কী করেছিলাম, সেটা যখন কঠিন হয়ে যাচ্ছে বা ভাবতে পারছি না তখন শ্রীধরাচার্যর ফর্মুলা ছিল, সেটা দিয়েও করেছি। সেরকম এখানে কিউবিক ইকুয়েশনের জন্য রয়েছে হচ্ছে কার্ডাস মেথড, এবং বাইকোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ 4 ডিগ্রি ইকুয়েশনের জন্য আমাদের শিখতে হবে ফেরারিস মেথড। আর তাছাড়া বিভিন্ন সাইন কনভেনশন রয়েছে, বাই ডেকার্টেস রুল অফ সাইন, তারপর আমাদের স্টাম্প ফাংশন, এই ধরনের বিভিন্ন কিছু এখানে রয়েছে, সব আমরা শিখবো এক এক করে। আর লাস্ট হচ্ছে ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস মানে অসমীকরণ, কিন্তু অসমীকরণ আমরা ক্লাস 11-12 শিখেছি ঠিকই, কিন্তু সেটা রৈখিক অসমীকরণ অর্থাৎ লিনিয়ার ইনইকুয়ালিটিস। সেখানে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকতে পারে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই ধরনের জিনিস কিন্তু সেখানে ছিল না, ঠিক আছে। তো এখানে আমরা ইনইকুয়ালিটির জিনিসটা শিখবো। ওখানে মেনলি ইনইকুয়ালিটির গ্রাফিক্যাল সলিউশনটা আমরা করেছি, একটা যে লাইনগুলো দেওয়া থাকতো সেই লাইনগুলো ড্র করে সেটার কমন রিজিয়নটা বের করে আমাদের তার একটা ফিজিবল রিজিয়ন বা গ্রাফিক্যাল সলিউশন করতাম। কিন্তু এখানে কিন্তু পুরোটা অ্যালজেব্রাইক মেথডে হবে, এখানে কোনো গ্রাফের ব্যাপার নেই এই ইনইকুয়ালিটিসে, ঠিক আছে। এখানে মেন বেসড অন সাম থিওরেমস, ঠিক আছে, অফ অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলো দিয়ে কিছু থিওরেম রয়েছে, কোয়াসি-সোয়ার্জ যে ইনইকুয়ালিটি রয়েছে এগুলো আমরা শিখব, ঠিক আছে। তো এগুলো এখন জাস্ট নামগুলো আমি বললাম, ডিটেলসে সব এক এক করে আলোচনা হবে যখন আমরা ক্লাসগুলো করাবো। এবার চলে আসছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা মডার্ন অ্যালজেব্রা, যেটা আমরা কী কী শিখেছিলাম মডার্ন অ্যালজেব্রায়, এইচএস লেভেলে এসএস লেভেলের রিলেশন শিখেছিলাম এবং ম্যাপিং শিখেছিলাম। তো সেই রিলেশন ম্যাপিং এখানেও রয়েছে, এখানেও কিন্তু আমাদের রিলেশন ম্যাপিংটা রয়েছে। তাহলে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে রিলেশন, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ম্যাপিং, অ্যান্ড থার্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইন্টিজার্স। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার ইন্টিজার্স, ঠিক আছে। তো রিলেশন ম্যাপিং অর্থাৎ সম্বন্ধ এবং চিত্রণ এই ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি জানি, কিন্তু জানলেও রিলেশনের ক্ষেত্রে সেখানে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে রিলেশনের রেঞ্জ বার করা, ডোমেন বার করা, তারপরে রিলেশনের যে টাইপগুলো সেখানে আমরা শিখেছিলাম হচ্ছে রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ, তারপর সিমেট্রিক বা প্রতিসম সম্বন্ধ, এবং ইকুইভ্যালেন্ট, তারপরে শিখেছিলাম হচ্ছে ট্রানজিটিভ বা সংক্রমণ সম্বন্ধ, এবং তিনটে যখন হোল্ড করতো তখন ইকুইভ্যালেন্স রিলেশন বা তোর ইকুইভ্যালেন্স রিলেশনের বাংলাটা কি ছিল যেন, সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে। অত বাংলা আমাদের জেনে লাভ নেই, আমরা তো আর বাংলায় পড়বো না, ঠিক আছে। তাও যেগুলো তোরা নামে চিনতিস সেটা আমি জাস্ট বলার জন্য মনে করিয়ে দিলাম। তো ইকুইভ্যালেন্স রিলেশন, কিন্তু এক্সট্রা তাহলে রিলেশনে কী শিখবো, এক্সট্রা যেটা শিখতে হবে সেটা হচ্ছে খুব দুটো জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। ইকুইভ্যালেন্স রিলেশন এবং ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে যে মানে সম্পর্ক, ইন্টার রিলেশন সেটা, এবং আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পার্শিয়াল অর্ডার রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন করেছি এবং পার্শিয়াল, এখন আমরা যেটা করবো মেন সেটা হচ্ছে পার্শিয়াল অর্ডার রিলেশন। ওখানে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রান্সিটিভ, এখানে হবে হচ্ছে রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রান্সিটিভ। এবার এই অ্যান্টিসিমেট্রিক জিনিসটা কি, পার্শিয়াল অর্ডার রিলেশনটা কি, সেগুলো আমাদের জানার জন্য ক্লাসগুলো পরপর ফলো করে যেতে হবে। নেক্সট হচ্ছে ম্যাপিং। তো ম্যাপিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে নতুন খুব একটা জিনিস নেই। নতুন এইটুকুনি বলতে পারি যে এইচএস লেভেলে যে থিওরেমগুলো বইতে থাকতো কিন্তু আমরা পড়তাম না, সেই থিওরেমগুলো আমাদের এখন পড়তে হবে ম্যাপিংয়ের ক্ষেত্রে এক্সট্রা হিসাবে। তাছাড়া ওখানে যে সমস্ত জিনিস আমরা করেছি 3টে পার্টে ম্যাপিংটাকে, প্রথম পার্টে ছিল হচ্ছে ম্যাপিংয়ের ডোমেন, রেঞ্জ, তারপর টাইপস অফ ম্যাপিং, অর্থাৎ অন ওয়ান ম্যাপিং, অন টু ম্যাপিং, দ্যাট ইজ ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ ম্যাপিং, এবং দু রকম টাইপের ম্যাপিং হলে সেটাকে বলতাম আরও বাইজেক্টিভ ম্যাপিং, সেটা আছে এখানে। বিভিন্ন ফাংশন দিয়ে বলবে সেটাকে বাইজেক্টিভ ম্যাপিং প্রমাণ করতে, কি চেক এক্সামিন করতে হবে কি হবে না, কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখতে হবে। তারপরে কী ছিল, কম্পোজিশন অফ ম্যাপিং, অর্থাৎ এফ একটা ম্যাপিং, জি একটা ম্যাপিং, সেখান থেকে এফ কম্পোজ জি বের করতাম, জি কম্পোজ এফ বের করতাম, সেগুলো এখানে রয়েছে। তারপর ইনভার্স ম্যাপিং, একটা ম্যাপিংয়ের ইনভার্স কী করে বের করবো, কখন ইনভার্সটা এক্সিস্ট করবে, যে একটা ম্যাপিং বাইজেক্টিভ হলে ইনভার্স এক্সিস্ট করে, একটা ইনভার্স এক্সিস্ট করলে বাইজেক্টিভ হবে,
এই সমস্ত থিওরেম আমাদের পড়তে হবে, সেই সঙ্গে অঙ্ক আমাদের করতে হবে ম্যাপিং থেকে। তো ম্যাপিংটা মোস্ট অফ দি পোর্শন সেটা আমরা অলরেডি জানি, ফলে ম্যাপিং থেকে কিন্তু কোয়েশ্চেন তুলনামূলক এখন কম আসছে, কেন পুরোটাই প্রায় এইচএসে ঢুকিয়ে দিয়েছে। তা সত্ত্বেও এখানে যেহেতু রয়েছে, তো সেখান থেকে কোয়েশ্চেন কম আসছে, রিলেশনটার উপরই বেশি জোর দেওয়া হচ্ছে। আর লাস্ট যে টপিক অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেটা হচ্ছে ইন্টিজার। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার থিওরির মধ্যে পড়ছে। ইন্টিজার্স ইজ এ জাস্ট একটা সাব কেস বা সাবসেট অফ নাম্বার থিওরি। সেটা আমরা অ্যাকচুয়ালি বইতে যদি দেখি, সেটা ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইয়ের মধ্যে আমরা পাবো, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে পোর্শন ফেলেছে, সিলেবাসটা ঠিকঠাকই ফেলেছে, সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু বইতে যদি খুঁজতে চাই, তাহলে সেটা আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইতে পাবো। লাস্ট চলে আসে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রার যে সিলেবাসটা, সেটা যদি ঠিক করে দেখা হয় ঠিকঠাকভাবে, সেখানে কিন্তু লেখা নেই। আমি একবার কী কী টপিক ওয়াইজ পড়তে হবে লিখে রাখছি এখানে। ফার্স্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। এগুলো কিন্তু আমি 3টে পোর্শন ওখানে লিখেছিলাম ঠিকই, কিন্তু র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, তারপর রো রিডিউসড একেলন ফর্ম, এখানেও 3টে পোর্শন। রো রিডিউসড একেলন ফর্ম। আর কি পড়তে হবে, আর হচ্ছে ইনভার্স বাই এলিমেন্টারি রো অপারেশন। তো এইটা একটা টোটালটাকে একটা টপিক হিসাবে আমি ধরতে পারি। সেকেন্ড কি ধরতে পারি, আমি নাহলে ভেঙে ভেঙে লিখি, জিনিসটা একটু সুবিধা হবে। রো রিডিউসড একেলন ফর্ম, আর হচ্ছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বাই এলিমেন্টারি রো অপারেশন। নেক্সট কি থাকবে, নেক্সট থাকবে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। তারপর কি থাকতে পারে, সেখান থেকে এখানে লিখে দিচ্ছি, অ্যান্ড লিনিয়ার স্প্যান। লিনিয়ার স্প্যান আর কি আসবে, আর থাকবে হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট and independent vectors and independent vectors and last and সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সেকেন্ড সেমের লিনিয়ার অ্যালজেব্রার সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন যদি হয়, সেটা হচ্ছে এটা, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এবং একদম ফার্স্টে র্যাঙ্ক বের করা, রো রিডিউসড একেলন ফর্মে নেওয়া, এবং এলিমেন্টারি রো অপারেশন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পোর্শন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের হোল টপিক, টোটালটা CC2 এর কী কী পড়তে হবে লিনিয়ার অ্যালজেব্রাটা। এবার আমি একটা কথা বলে রাখি, এখানে সবচেয়ে যেটা বড় দেখে মনে হচ্ছে লিখতে গিয়ে লিনিয়ার অ্যালজেব্রাকে, কিন্তু সবচেয়ে ছোট টপিক হচ্ছে এখানে লিনিয়ার অ্যালজেব্রা। এখানে ছোটো ছোটো পার্টে পার্টে করা বলে লিখলাম বলে এরকম বড় লাগছে, বরঞ্চ অ্যাবস্ট্রাক্ট এবং ক্লাসিক্যাল আমি গোটা চ্যাপ্টারের নাম লিখেছি বলে সেটা মনে হচ্ছে যেন অনেকটা ছোট,
অর্থাৎ 3টে চ্যাপ্টার পড়তে হবে, কিন্তু 3টে চ্যাপ্টারের মধ্যেই আছে অনেক কিছু। হয়তো লিনিয়ার অ্যালজেব্রা সবচেয়ে কম পড়ে সবচেয়ে বেশি নাম্বার ফুল মার্কস অ্যাটেন্ড করা যায় লিনিয়ার অ্যালজেব্রা থেকে। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রাটা তাহলে এখানে বলতেই পারিস আমি চ্যাপ্টারের নাম না লিখে ভেঙে ভেঙে লিখলাম কেন? কারণ এগুলো লিনিয়ার অ্যালজেব্রাতে যেভাবে সিলেবাস সেট করা হয়েছে সেটা কোনো মানে একটা পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে সেগুলো নেই, ভেঙে ভেঙে রয়েছে। ঠিক আছে, একটু হ্যাপাজার্টলি সেট করা আছে, কিন্তু খুব স্কোরিং জায়গা লিনিয়ার অ্যালজেব্রাটা। তাই আমি ভেঙে ভেঙে টপিক ওয়াইজ নামগুলো লিখলাম, কোনো চ্যাপ্টারের নাম এখানে লিখলাম না। ঠিক আছে, যদি চ্যাপ্টারের নাম লিখতেই হয় এই পোর্শনটা, এইটুকু পোর্শন পড়বে হচ্ছে ম্যাট্রিক্স 2 এর আন্ডারে। অ্যান্ড এই পুরো পোর্শনটা বাকি যেটুকুনি রয়েছে সেটা হচ্ছে ভেক্টর স্পেসের মধ্যে পাওয়া যাবে। কিন্তু এইটুকুনি পোর্শন আছে ভেক্টর স্পেসের জাস্ট একটু ক্ষুদ্র পোর্শন, বেসিক পোর্শন। ভেক্টর স্পেসের মেন যে জায়গাগুলো সেগুলো আমরা শিখবো হচ্ছে পরবর্তী সেমে, পরবর্তী বলতে তারও পরের সেমে। ঠিক আছে, তাহলে চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস, যাতে করে তোরা কী কী চ্যাপ্টার কীভাবে কমপ্লিট করতে হবে সেটা বোঝা যায়। ঠিক আছে, এবার আমি ডিটেলসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস পরীক্ষাতে আসবে। আমি একদম প্রথমেই সবটা বলে রাখছি, যাতে বারবার করে সে একই কথা বলতে না হয়, আমরা ডাইরেক্ট পড়ায় ঢুকে যেতে পারি। তাই প্রথমেই সেমিস্টার শুরু করার আগেই আমি জাস্ট বলে রাখছি যে কোথা থেকে কী কী পড়তে হবে, কোথায় কী কী রয়েছে, কী কী বই আমাদের ফলো করতে হবে, কোন চ্যাপ্টার থেকে কত বেশি ওয়েটেজ থাকছে এবং কী কী টাইপের কোয়েশ্চেন সেখানে আসতে পারে, মানে কত মার্কসের কী কী টাইপের আমি এখন বলবো না, কারণ বললে বুঝবি না। যতদিন আমি চ্যাপ্টার কমপ্লিট করছি, চ্যাপ্টার একবার যখন সব কমপ্লিট হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে খাতার বাইরে থেকে একটা কোয়েশ্চেনও আসবে না। ঠিক আছে, খাতাটা যদি কারোর ভালো করে সুন্দরভাবে রেডি থাকে সিস্টেমেটিক্যাল ওয়েতে এবং ভালো করে প্র্যাকটিস করা থাকে, তার বাইরে আর কিচ্ছু প্র্যাকটিসও করতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না, কিছু জানতে হবে না, ডাইরেক্ট যাবি, খাতা যেভাবে লেখাবো এক্স্যাক্টলি হুবহু লিখে দিয়ে চলে আসবি, ফুল মার্কস পেতে বাধ্য। ঠিক আছে, আচ্ছা তোমরা CC1 যেহেতু দিয়ে ফেলেছ, তো CC1 থেকে তোরা অবশ্যই জানিস যে CC1 ছিল হচ্ছে 75 মার্কস। সেমভাবে CC2তেও কিন্তু 75 মার্কসেরই আমাদের রিটার্ন এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো সেই 75 মার্কসের ডিভিশনটা কীরকম? 75 মার্কসের যে ডিভিশনটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে, মানে ইচ অ্যান্ড এভরি অ্যালজেব্রা থেকে 25 মার্কস ক্যারি করছে। অর্থাৎ ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে থাকছে 25, তারপর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে থাকছে 25 অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা থেকে থাকছে 25। এই 25 মিলিয়ে টোটাল কত হচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে 75 মার্কস। 75 মার্কসের আমাদের এক্সাম হচ্ছে, রিটেন এক্সাম। ওকে, এইবার আর বাকি যে 25 মার্কসের বিভিন্ন কলেজে বিভিন্নভাবে থাকে, সেখানে ভাইবা থাকছে বা টিউটোরিয়াল থাকে বা অন্য প্রজেক্ট ওয়ার্ক থাকে, যা থাকছে ঠিক আছে, বা ইন্টারনাল থাকছে। এইবার এই যে 25 মার্কসের ডিভিশন, সেটা প্রত্যেকটা অ্যালজেব্রা থেকে সেম। কীভাবে 25 মার্কসটা ডিভিশন করছে সেটা হচ্ছে, এই যে ডিভিশনটা সেটা থাকবে হচ্ছে 2 × 2.5, 2.5, অর্থাৎ 2.5 মার্কসের দুটো কোয়েশ্চেন থাকবে, 2.5 মার্কসের দুটো কোয়েশ্চেন থাকবে, প্লাস 5 মার্কসের 4টে কোয়েশ্চেন থাকবে, 4 × 5, 5 নম্বর করে 4টে কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, এবং 2 × 2.5, ঠিক আছে, 2.5 করে দুটো কোয়েশ্চেন থাকছে। ঠিক আছে, অর্থাৎ টোটাল আমার কাছে 5 + 20 দ্যাট ইজ ইকুয়ালস টু 25। তো এই 25 এইভাবেই প্রত্যেকটা অ্যালজেব্রাতে ডিভিশন করা আছে 3টে আলাদা আলাদা ইউনিটে। ওকে, তো এই 25, এই যে 2.5 নম্বরে দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তার জন্য কটা আমাদের অপশান থাকছে? তার জন্য আমাদের অপশান দেওয়া হচ্ছে
তিনটের মধ্যে দুটো করতে হবে, 2 out of 3। আর এই 4টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, ব্রড কোয়েশ্চেন 5টা মানে 5 নম্বরের, তার জন্য থাকছে হচ্ছে 6টা কোয়েশ্চেন, 4 out of 6। তাহলে 6টা কোয়েশ্চেনের মধ্যে 4টে আমাদের অ্যাটেন্ড করতে হবে, আর ওদিকে 3টের মধ্যে দুটো করতে হবে। তাহলে এই হচ্ছে 3টে অ্যালজেব্রা থেকে নাম্বারের ডিভিশন। ওকে, কিন্তু এখানেই আমি শেষ করছি না ব্যাপারটাকে, আমি আরও স্পেসিফাই করে বলে দিচ্ছি যে কোন মানে অ্যালজেব্রার কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন জায়গায় কোয়েশ্চেন আসছে বা আসবে, সেটাও আমি ডিটেলস অ্যানালিসিস করে দিচ্ছি। তো তার জন্য প্রথম আমি শুরু করছি ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে। ক্লাসিক্যাল অ্যালজেব্রায় আগেই বললাম যে নাম্বার ডিভিশনটা হচ্ছে 25 মার্কসের। 25 মার্কসের নাম্বার ডিভিশন এখানে থাকছে আমাদের, যার মধ্যে 5 + 20 থাকছে, 5 আড়াই ইন্টু 2 আর 4 ইন্টু 5। ঠিক আছে, 5 নম্বরের 4টে, আড়াই নম্বরের 2টো। তো প্রথমে যে আড়াই নম্বরে দুটো কোয়েশ্চেন আছে, আড়াই নম্বরে যে দুটো কোয়েশ্চেন আছে সেখানে থাকছে হচ্ছে আমাদের ক্লাসিক্যাল বলে চ্যাপ্টারই আছে 3টে, সেটা হচ্ছে কমপ্লেক্স, থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটিস। তো কমপ্লেক্স থেকে একটা, ইনইকুয়ালিটি থেকে একটা এবং থিওরি অফ ইকুয়েশন থেকে একটা, মোরওভার এইরকম কোয়েশ্চেন তো থাকবেই, একটা করে কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো দুটো করতে হবেই, যে কোনো দুটো করতে হবে। অর্থাৎ থিওরি অফ ইকুয়েশন কেউ যদি করে ভালো করে তাহলে এটা হয়ে যাচ্ছে, এবং কমপ্লেক্স করলে এটা হয়ে যাচ্ছে। ইনইকুয়ালিটির গল্পটা আমি পরে বলছি। আচ্ছা, এবার 20 মার্কসের যে কোয়েশ্চেনটা রয়েছে, 6টা কোয়েশ্চেন থাকছে, তার মধ্যে 4টে করতে হবে। তো সেই 6টা কোয়েশ্চেনের মধ্যে দুটো কোয়েশ্চেন থাকবে হচ্ছে কমপ্লেক্স থেকে, 3টে কোয়েশ্চেন থাকবে হচ্ছে থিওরি অফ ইকুয়েশন থেকে, অ্যান্ড অনলি 1 কোয়েশ্চেন থাকছে হচ্ছে ইনইকুয়ালিটি থেকে। ঠিক আছে, মোরলেস এটাই থাকবে। এবার কখনো কখনো একটু চেঞ্জ হতে পারে, বাই চান্স এরকম হতে পারে কমপ্লেক্স থেকে দুটো দিল, থিওরি অফ ইকুয়েশন থেকে 3টে না দিয়ে 2টো দিল, সে তার পরিবর্তে ইনইকুয়ালিটিতে আরেকটা দিয়ে দিল, 2টো করে দিল, সেটা হতেই পারে। কিন্তু যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটাকে আমরা স্টাডি করি, সেই রেফারেন্সে যদি আমরা বলতে যাই, তো কিন্তু প্যাটার্নটা এরকমভাবে রাখছে, তারা কিন্তু থিওরি অফ ইকুয়েশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং বেশি গুরুত্ব দেওয়ার মতো চ্যাপ্টার সেটা। কমপ্লেক্স নাম্বার এবং থিওরি অফ ইকুয়েশন কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার মতোই জায়গা, সেখানে আছে অনেক কিছু, ইনইকুয়ালিটি থেকে অনেক বেশি কিছু সেখানে সিলেবাসে বলা আছে, ফলে সেখান থেকে তো কোয়েশ্চেন বেশি থাকবেই। তো আমরা এইটুখানি কনক্লুশনে চলে আসতে পারছি এটা দেখে, যে কেউ যদি শুধুমাত্র থিওরি অফ ইকুয়েশন করে যায় ভালো করে, থিওরি অফ ইকুয়েশন যদি কেউ ভালো করে যায়, তাহলে কিন্তু তার কাছে এখান থেকে একটা কোয়েশ্চেন, এখান থেকে 3টে কোয়েশ্চেন কনফার্ম করা যায়, এবং থিওরি অফ ইকুয়েশন থেকে 3টে কোয়েশ্চেনই করে আসা যায়। বরং এই যে ইনইকুয়ালিটি থেকে একটা, তারপর যে কোয়েশ্চেনগুলো দিচ্ছে সেগুলো আমাদের কাছে কিন্তু অনেক সময় অজানা চলে আসে, কিন্তু থিওরি অফ ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বারের কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জানা অঙ্কের মধ্যে থেকেই আসবে। এবং আমি যে বইটা বলে দিচ্ছি সেখানকার এক্সাম্পল এবং মানে এক্সারসাইজের প্রবলেম করে গেলেই আমরা মোটামুটি কমন পেয়েই যাব। ঠিক আছে, তো থিওরি অফ ইকুয়েশন করে এখান থেকে 3টে, এখান থেকে একটা করা যাচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সেটা করলে হবে না। বাই চান্স একটা কোয়েশ্চেন কঠিন থাকলো, থিওরি অফ ইকুয়েশন অজানা থাকলো, সেক্ষেত্রে 3টের মধ্যে 3টে অ্যাটেন্ড করে আসতে পারবো, তা তো বলা যাচ্ছে না। তাই সাপোর্টিভ হিসাবে কমপ্লেক্স নাম্বারটাকেও আমাদের খুব ভালো করে রেডি করতে হবে। তাহলে এখান থেকে 2টো কোয়েশ্চেন এবং এখান থেকে 4টে কোয়েশ্চেন, আমাদের কাছে 5টা অপশান চলে আসলো, তার মধ্যে 4টে কোয়েশ্চেন অবশ্যই আমরা অ্যাটেন্ড করতে পারবো। এবার আরও সাপোর্টের জন্য তখন আমরা ইনইকুয়ালিটিটা করব। ঠিক আছে, কিন্তু আমরা মেন জোর দেবো তাহলে কিসের উপর? কমপ্লেক্স নাম্বার এবং থিওরি অফ ইকুয়েশনের উপর। তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে থিওরি অফ ইকুয়েশন, দেন কমপ্লেক্স নাম্বার, তারপর ইনইকুয়ালিটিস। ওকে, তাই আমি এখানে একটা রিমার্ক করে রেখে দিয়েছি যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি? মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের কাছে থিওরি অফ ইকুয়েশন। ঠিক আছে, থিওরি অফ ইকুয়েশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা করা থাকলেই আমরা 3টে বড় কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারছি। দেন হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার করা থাকলে সেটা একটা সাপোর্টিভ চ্যাপ্টার, আরও আমাদের পুরো ফুল মার্কস অ্যাটেন্ড করার জন্য সাহায্য করবে। আর তারপর হচ্ছে ইনইকুয়ালিটি, অর্থাৎ উপরে দুটো যদি ঠিক করে করা থাকে, ভালো করে রেডি করা থাকে, তাহলে এটা না করলেও চলবেই।
কিন্তু আমি এখন বলছি না করলেও চলবে, আমি কিন্তু অবশ্যই করাবো, সেটার এক্সাম নেবো যাতে তোরা না করে না যাস, কারণ তার কনসেপ্ট আমাদের রাখতে হবে। এবং নট অনলি দ্যাট, ইন কেস যদি খুব কঠিন কোয়েশ্চেন করে, ঠিক আছে, ইউনিভার্সিটিতে কোনো ভরসা নেই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সাপোর্টিভ হিসাবে এটাও দরকার। ঠিক আছে, মোট কথা যা করিয়ে দেবো 3টে মাত্র চ্যাপ্টার, সেটা ভালো করে করতে আমাদের কোনো অসুবিধা হবে না। এর চেয়ে অনেক বেশি বেশি চ্যাপ্টার আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করে এসেছি। ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার করতে কিন্তু আমাদের খুব বেশি প্রবলেম হবে না। তাছাড়া কমপ্লেক্স নাম্বার যখন করবো, কমপ্লেক্স নাম্বারের অঙ্কগুলো একই ধাঁচে চলবে, যতই বড় চ্যাপ্টার হোক বা ছোটো চ্যাপ্টার হোক, যাই হোক না কেন। যখন থিওরি অফ ইকুয়েশন করবো তার জিনিসগুলো একই ধাঁচে চলবে। তো এরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে খুব বেশি আমাদের প্রবলেমের কোনো জায়গা নেই। নেক্সট আমরা চলে আসবো, আর থিওরি অফ ইকুয়েশন থেকে কী কী টাইপের কোয়েশ্চেন আসবে সেটা একদম স্পেসিফিক্যালি বলা যায়। ঠিক আছে, যার মধ্যে একটা কোয়েশ্চেন আমি বলে রাখছি এবার বছরের শুরুতেই, সেমিস্টারের শুরুতেই, সেটা হচ্ছে কার্ডান্স মেথডের অঙ্ক নেক্সট সেমিস্টারে আসবে। কিউবিক ইকুয়েশন সলভ করার জন্য কার্ডান্স মেথডের একটা অঙ্ক 5 নম্বর তোরা এখনই আমি বলে রাখলাম কনফার্ম করে, বাকি জিনিসগুলো পড়াতে পড়াতে বলে দেবো। তো হয়ে গেল আমাদের এটা। নেক্সট চলে আসবো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা মডার্ন অ্যালজেব্রা। সেখানেও একই নাম্বার ডিস্ট্রিবিউশন 25, সেটা আলাদা করে বলার কিছু নেই। সেখানে থাকছে কি রিলেশন, ম্যাপিং, ইন্টিজার, এই 3টে চ্যাপ্টার আমাদের থাকছে। তার মধ্যে আড়াই নম্বরের কোয়েশ্চেনগুলোতে থাকছে হচ্ছে একটা রিলেশনের, একটা ম্যাপিংয়ের, একটা ইন্টিজারের। এই 3টের মধ্যে যে কোনো দুটো আমাদের অ্যাটেন্ড করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে রিলেশনের কোয়েশ্চেনই দুটো থাকতে পারে এখানে। ঠিক আছে, এগুলো ভ্যারি করবে, এরকম কোনো স্পেসিফিক রুল নেই। কত নম্বরের কোয়েশ্চেন আসবে সেটা পাবলিশ করা আছে, সেটা স্পেসিফাই করা আছে কী কী নাম্বার ডিভিশনটা কীরকম, কিন্তু কোন ডিভিশনে কী চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে সেরকম কোনো ভাগ নেই। ফলত আমরা সেভাবে একদম কনফার্মলি বলতে পারি না যে না এটাই হবে, কিন্তু আমরা যেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি সেটাকে নিয়ে আমি আলোচনা করছি, যে 3টে কোয়েশ্চেনের মধ্যে একটা রিলেশন থেকে, একটা ম্যাপিং থেকে, একটা ইন্টিজার থেকে থাকবে। এবার ইন্টিজার থেকে একটা থাকবেই, এটুকুনি কনফার্ম, এটা কনফার্ম একদম, ইন্টিজার থেকে থাকবেই। এবার রিলেশন ম্যাপিং থেকে কখনো রিলেশন থেকে দুটো দিয়ে দিল, যেমন আগের বাড়ি দিয়েছে, ম্যাপিং থেকে দিল না, কিংবা ম্যাপিং থেকে দুটো দিল, রিলেশন থেকে দিল না, এরকম হতে পারে। ইন্টিজার থেকে একটা থাকবে, এটা কনফার্ম। নেক্সট বড় কোয়েশ্চেন আমাদের থাকবে হচ্ছে 6টা, তার মধ্যে করতে হবে 4টে। তার মধ্যে রিলেশন থেকে দুটো থাকে। রিলেশনটার উপর জোর দেয় বেশি এই কারণে, কারণ আমি আগেই বললাম রিলেশন নিয়ে আলোচনা করার সময় যে সেখানে কিছু নতুন টপিক রয়েছে, কিন্তু ম্যাপিংয়ের মধ্যে বিশেষ করে নতুন আর কিছু নেই, যে আমরা 11-12 পড়েছি সেগুলোই। ফলে ম্যাপিং থেকে একটু গুরুত্বটা কম, কিন্তু রিলেশনের গুরুত্বটা ওরা বেশি দেয়, কারণ সেখানে কিছু কিছু নতুন জিনিস আমাদের অ্যাড হয়েছে রিলেশনের জন্য। সেটা হচ্ছে পার্শিয়াল অর্ডার রিলেশন, ইকুইভ্যালেন্স ক্লাস, এই সমস্ত জিনিসগুলো থাকে বলে রিলেশনের উপর তারা জোরটা বেশি দেয়। তো রিলেশন, ম্যাপিং আর ইন্টিজার থেকে তো ইন্টিজার অনেকটা বড় চ্যাপ্টার, ইন্টিজার থেকে 3টে কোয়েশ্চেন থাকবেই। ইনফ্যাক্ট কখনো কখনো এই যে 2 আর 1 যে রয়েছে, দুটো কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন তার মধ্যে ইন্টিজারের একটা পার্ট ঢুকিয়ে দিল। ঠিক আছে, একটা কোয়েশ্চেনে দুটো পোর্শন, তার মধ্যে একটা পোর্শনে ইন্টিজারের কোয়েশ্চেন রয়েছে, সেরকমও হতে পারে। তো ইন্টিজারটা অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু রয়েছে। ঠিক আছে, ফলে ইন্টিজার থেকে কোয়েশ্চেন বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তাহলে এখান থেকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ইন্টিজার। আগেরটা থেকে বললাম থিওরি অফ ইকুয়েশন এবং কমপ্লেক্স নাম্বার ইকুয়ালি ইম্পর্টেন্ট আমরা বলতে পারি, যদিও থিওরি অফ ইকুয়েশনটা বেশি ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল থেকে। আর অ্যাবস্ট্রাক্ট থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ইন্টিজার, দেন রিলেশন, দেন ম্যাপিং। ওকে, তাহলে আমাদের যেটা ভালো করে করতে হবে এখানে সেটা হচ্ছে রিলেশন এবং ইন্টিজার। এই দুটো জিনিস যদি আমাদের ভালো করে করা থাকে, তাহলে ম্যাপিং কেউ যদি নাও করে যায় তাও ফুল মার্কস অ্যাটেন্ড করে আসতে পারবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের স্মার্ট স্টাডি করে করে এগোতে হবে জিনিসটাকে। ঠিক আছে, যেটা করতে হবে খুব ভালো করে রেডি করতে হবে, যেখান থেকে যেভাবেই কোয়েশ্চেন দিয়ে মানে ঘোরানোর চেষ্টা করুক না কেন, আমরা যেন ছেড়ে আসতে না হয়। আর লাস্ট যেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রাতেও একই কোয়েশ্চেন প্যাটার্ন, সেই 25 মার্কসের ডিভিশনটা সেম। 25 মার্কসের যে ডিভিশনটা সেটা কিন্তু নতুন কোনো ডিভিশন না, ওই ডিভিশনটাই
তো সেখান থেকে কোয়েশ্চেন কী কী থাকছে, যেমন রো রিডিউস রেকুলার ফর্ম থেকে একটা 5 নম্বরের কোয়েশ্চেন থাকবেই, র্যাঙ্ক থেকে একটা র্যাঙ্ক বার করতে দেবে, কিংবা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বাই ইউজিং রো অপারেশন, এলিমেন্টারি রো অপারেশন করে আমাদের ইনভার্স বার করতে দিতে পারে। তো র্যাঙ্ক দিলে মোটামুটি এটা দেবে না, এটা দিলে র্যাঙ্ক দেবে না। তো সেখান থেকে একটা 5 নম্বর ধরলাম, আর একটা 2.5 মার্কসের কোয়েশ্চেন আমরা কমন পেয়ে যাব। নেক্সট রয়েছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে, সেখান থেকে একটা 2.5 তো থাকবেই, এবং 2টো 5 থাকবে, এবং 2টো 5 নম্বরের কোয়েশ্চেন সেখান থেকে আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখানেও সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এছাড়া আমাদের হচ্ছে রো রিডিউস রেকুলার ফর্ম এবং র্যাঙ্ক অ্যান্ড ইনভার্স, এই দুটো একই সাথে একই জিনিস, দুটো আলাদা কোনো চ্যাপ্টার আমরা বলতে পারি না এটাকে। র্যাঙ্ক ইনভার্স এবং রো রিডিউস রেকুলার ফর্ম, অ্যাকচুয়ালি রো রিডিউস রেকুলার ফর্মে আমরা এক্সপ্রেস করে সেখান থেকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ইনভার্স এই সমস্ত বের করে থাকি। ঠিক আছে, ফলে দুটোকে আমি একদমই আলাদাভাবে ধরছি না, একটা করলে আর একটা হয়ে যায়। তো এই কটা জিনিস আমাদের মেন ইম্পর্টেন্ট। তাছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন এবং লিনিয়ার স্প্যান, সেখান থেকে একটা 2.5 নম্বরের কোয়েশ্চেন, একটা 5 নম্বরের কোয়েশ্চেন আমরা পেতে পারি। আর লাস্ট আর একটা জিনিস ছিল নাকি, সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড থেকে একটা 2.5 নম্বরের কিংবা 5 নম্বরের কোয়েশ্চেন থাকতে পারে। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো আমরা ইম্পর্টেন্ট তখন হবে যখন ভেক্টর স্পেস পড়ব। ঠিক আছে, এই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার নাম্বার ডিভিশন। ঠিক আছে, তাহলে সব কটা কিন্তু অ্যালজেব্রা আমি আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ বলে দিলাম, কোনখান থেকে কোয়েশ্চেন আসবে, কোনখান থেকে বড় কোয়েশ্চেন, কোনখান থেকে ছোটো কোয়েশ্চেন, সব কিন্তু বলে দিলাম। এবার লাস্ট যে আলোচনাটা করবো সেটা হচ্ছে কী বই আমাদের পড়তে হবে। তাহলে আমাদের যে বইগুলো আমাদের ফলো করব এখানে, সেগুলো হচ্ছে 2টো বই আমাদের নতুন করে লাগবে, একটা হচ্ছে স্কিমা পার হায়ার অ্যালজেব্রা এবং একটা হচ্ছে স্কিমা পার হায়ার অ্যালজেব্রাই, কিন্তু দুটো ডিফারেন্ট টপিকের, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার। অর্থাৎ ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য একটা বই, অ্যাবস্ট্রাক্ট লিনিয়ারের জন্য একটা বই। ঠিক আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যে এই সেমিস্টারে এত দুটো বই পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে জাস্ট অনেকগুলো চ্যাপ্টার এই বইতে ইনক্লুডেড, তার মধ্যে 3টে চ্যাপ্টার আমাদের পড়তে হচ্ছে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন অ্যান্ড ইনইকুয়ালিটিস। ঠিক আছে, এবং স্কিমা পার যে হায়ার অ্যালজেব্রা, ঠিক আছে, কভার পেজ দেখে কিনতে যাবি না, কারণ কভার পেজ ওরাই চেঞ্জ করতে থাকে। স্কিমা পার বইগুলোর কভার পেজেরই শুধুমাত্র বিবর্তন হয়, ভিতরের কোনো লেখালেখির খুব একটা চেঞ্জ সেরকম কিছু হয় না। চেঞ্জ যদি হয় এক্সারসাইজে 2টো একটা অঙ্ক এদিক ওদিক করে, বাকি কিন্তু কভার পেজটাই মেনলি চেঞ্জ হয় স্কিমা পাতে বিভিন্ন এডিশনে। যাই হোক, এটা তো হলো। আর অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার থেকেও আমাদের শুধুমাত্র রিলেশন একটা চ্যাপ্টার পড়তে হবে, আর একটা চ্যাপ্টার ম্যাপিং পড়তে হবে, আর লিনিয়ার থেকে যে টপিকগুলো বলেছি সেগুলো পড়তে হচ্ছে। ঠিক আছে, এই বইটা কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলো সেমিস্টারে কাজে লাগবে। এই বইটা ফার্স্ট সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টারের শেষ, কিন্তু এই বইটা কিন্তু আমাদের, এই হলুদ বইটা কিন্তু আমাদের অনেকগুলো সেমিস্টারে কাজে লাগবে। নট অনলি অনেকগুলো সেমিস্টার, যারা এমএসসি করবি তখনও বইটা দেখার দরকার পড়বে কিছু কিছু ক্ষেত্রে। এর মধ্যে শুধুমাত্র রিলেশন ম্যাপিং বা সেট এগুলোই ইনক্লুডেড নয়, এর মধ্যে রয়েছে গ্রুপ থিওরি, রিং থিওরি, ফিল্ড থিওরি, বুলিয়ান অ্যালজেব্রা, তাছাড়া রয়েছে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, সমস্ত রকম টপিকস এখানে কিন্তু ইনক্লুডেড। তাই এই বইটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, গ্রুপ থিওরি যখন 1 করব তখন লাগবে, যখন রিং থিওরি পড়বো তখন লাগবে, যখন লিনিয়ার অ্যালজেব্রার ভেক্টর স্পেস পোর্শনটা পড়বো তখন কাজে লাগবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট লিনিয়ারের বইটা দরকার আছে। এই দুটো বই আমাদের টেক্সট বুক হিসাবে থাকবে। এই দুটো বইয়ের যে উদাহরণে করে দেওয়া এক্সাম্পলের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে পরীক্ষায় খুব কোয়েশ্চেন আসে। তাছাড়া এক্সারসাইজ আমাদের সলভ করতে হবে। তাছাড়া আমরা প্রিভিয়াস ইয়ার সলিউশন করতে হবে, এবং বিভিন্ন আদার্স বই থেকে আমি যা কোয়েশ্চেন করিয়ে দেবো, তারপরে খাতার বাইরে নতুন করে পরীক্ষায় কোয়েশ্চেন দেখে অচেনা লাগবে এরকম ঘটনা ঘটতেই পারে না। আজ পর্যন্ত ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না।
ঠিক আছে, তাহলে ডিটেলস আলোচনা আমি সব কিছু নিয়ে করে দিলাম। এরপর আস্তে আস্তে টপিক ওয়াইজ আমি ক্লাস শুরু করছি, ক্লাস এগোবে এবং তোরাও সেগুলো প্র্যাকটিস করে একদম রেডি করে রাখতে থাকবি। পরীক্ষার আগে পড়বো, 1 মাস ধরে পড়বো, সেই গল্প কিন্তু করলে হবে না। অন্তত ম্যাথামেটিক্স অনার্সে তো সেটা চলবেই না একদম, ঠিক আছে। এটা কোনো ফিজিক্স বা কেমিস্ট্রি অনার্স নয় যে সেখানে প্র্যাকটিক্যাল থাকবে, প্র্যাকটিক্যাল করে কিছুটা নাম্বার আমাদের সাপোর্ট দেবে, তা কিন্তু হবে না। পুরোপুরি কিন্তু প্র্যাকটিস ডিপেন্ডেন্ট একটা অনার্স এটা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম থেকেই সেই প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এবং অবশ্যই তোরা নিশ্চয়ই প্র্যাকটিস করতে পারবি, করবিও, কারণ তোরা ম্যাথস নিয়েছিস মানে নিশ্চয়ই ভালোবেসে নিয়েছিস, আর ভালোবেসে যখন নিয়েছিস সেটাকে অবশ্যই তোরা প্র্যাকটিস করতে পারবি এবং নিজে থেকেই করবি, সেই ভরসা আমার আছে, ঠিক আছে। তাহলে এরপরে আর বেসিক যে আইডিয়া CC2 সম্পর্কে, সেটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা নয়। তাও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবি। এবং আমি একটা নতুন CC2 এর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আমি স্টার্ট করছি। সেই ফ্রি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যে কোনো কেউ সেখানে অবশ্যই CC2 যাদের আছে, ম্যাথস অনার্সের CC2 যাদের আছে, তারা অবশ্যই আমি গ্রুপে জয়েন করতে পারবি। আমি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে অবশ্যই তোরা জয়েন করে যাবি এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবি, যাতে যখনই যা ভিডিও আমি আপলোড করব প্রত্যেকটা টপিক ওয়াইজ সেগুলো তোদের কাছে প্রথমেই পৌঁছে যাক, ঠিক আছে। তাহলে আর আজকে বিশেষ কিছু বলছি না। বেস্ট অফ লাক ফর দি নেক্সট সেমিস্টার, ঠিক আছে। ভালো করে খাট, ভালো করে প্র্যাকটিস কর এবং ভালো করে পরীক্ষা দিবি, এই হচ্ছে কথা। চল তাহলে থাক, আজকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।